প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সহজীকরণ সহ নানা উদ্যোগ। গণভোট অকার্যকর হলে নির্বাচন অবৈধ হবে বললেন জামায়াত আমির। সরকারের বিরুদ্ধে দেশকে সংঘাতে ঠেলার অভিযোগ গোলাম পরোয়ারের। গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি। এমপিও পদ নিয়ে আইনি অনুযায়ী ব্যবস্থা জানালেন নির্বাচন কমিশনার। এবং শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভের ডাক সিজেপির। মোদির আশ্বাসের পরও ঘরে ফিরছে না আন্দোলনকারীরা, 7 রাজ্যে চরম উত্তেজনা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে আজকের মন্ত্রিসভা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন। তিনি জানান, মন্ত্রিপরিষদের সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ব্যবসা সহজীকরণ, আইনগত সুরক্ষা নিশ্চিত এবং লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সরকার নিজেই বিনিয়োগকারীদের সহযোগী হিসেবে কাজ করবে। সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন সরকার প্রধান। জানান, অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হচ্ছে তার সরকারকে। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। এলডিসি উত্তরণ পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক সেমিনার আয়োজন করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যেখানে আমন্ত্রিত ছিলেন দেশি বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও উন্নয়ন সহযোগীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা তুলে ধরেন তিনি। বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হতে বিদেশিদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। Our vision is to build a rules-based, globally connected, private sector-driven economy. Our election manifesto provides a clear roadmap for economic transformation. We invite you not only to invest in Bangladesh, but also to become partner in delivering that vision. We are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সুদৃঢ় ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় তার সরকার। Their message was clear. Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market, and better infrastructure, of course. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution. ভ্যাট ট্যাক্স প্রদান প্রক্রিয়া সহজীকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। Simplifying tax and VAT administration and making it easier to repatriate profits. We are also developing a stronger capital market, encouraging startups, reducing unnecessary regulation, cutting red tape. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs, and shape Bangladesh. Let us become partners in building a prosperous and globally connected Bangladesh. মূল সম্মেলনের আগে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন সরকার প্রধান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি।
তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গণভোট অকার্যকর হলে নির্বাচন অবৈধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, জুলাই দেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে এসেছিল। জুলাই ছিল একটি ঘূর্ণিঝড় যা ফেসিবাদকে তছনছ করে দেয় বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর মিরপুরে এক জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। আর জানাচ্ছেন ওশা ফেরদৌস। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার দাবিতে রাজধানীর মিরপুরে জনসভা আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আমাদের যে যাদের শহীদ করছে, আমার বাবা সহ হাজারো যাদেরকে শহীদ করছে, তাদের হত্যার বিচারটা অন্তত করুন। এতে অংশ নিয়ে জামায়াত নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে ফ্যাসিবাদী কায়দায় কর্তৃত্ববাদী শাসন দলীয়করণ করা সম্ভব হবে না বলে তা নিয়ে টালবাহানা চলছে। জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে ক্ষমতাসীন এখন জনগণকে বোকা মনে করছে। যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে। এই গণভোটের পক্ষে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও হা ভোটে ভোট দিয়ে দেওয়ার জন্য বলেছিলেন, তার দল বলেছিল, এবং এখন তারা বলতেছেন যে এটা সংবিধানে নাই, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা ওটা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, গণভোট বৈধ না হলে সংসদ নির্বাচনও অবৈধ। যদি গণভোট হারাম হয় তাইলে সংসদ নির্বাচনও হারাম, আর সংসদ নির্বাচন হারান হলে এখন দেশে কোনো সরকার নাই। আগে যারা ছিল এরা পালিয়ে গেছে, আর এখন যারা আছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ নন, তাহলে দেশটার কি হবে? জুলাই এদেশের মানুষের মুক্তির বার্তা নিয়ে এসেছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। জুলাই এসেছিল এই জন্য এই দেশের জনগণকে খুন, গুম, হত্যা, দর্শন এবং আয়নাগর থেকে মুক্তি দেওয়ার জন্য। জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফেসিবাদকে তছনছ করে দিয়েছে। এ সময় দেশের গ্যাস সংকটের কথাও তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। গ্যাসের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশ সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সরকার ইচ্ছে করেই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার বিকালে জুলাইয়ের জাতীয় সনদ এবং গণভোট জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। দিল্লিকে সামলাবেন না, জনগণকে সামলাবেন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সংঘাতের সবকটা দরজা খুলবেন না। ভূখণ্ডের অখণ্ডতার সাথে রক্ত দিয়ে জুলাই সনদকে আপনি গণভোটের রায় আপনি বাস্তবায়ন করেন। বাংলাদেশের চিকিৎসা ব্যয়কেই দারিদ্রতার অন্যতম কারণ বললেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। তিনি বলেন, গ্রাম অঞ্চলে ৭৮% মানুষের বসবাস থাকলেও চিকিৎসকদের সিংহভাগই থাকেন শহরে, যা কাম্য হতে পারে না। সকালে রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের চেষ্টা করছে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। নৈতিক স্থলনের দায়ে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার CEC-কে চিঠি দিয়ে অবহিত করেছে দলটি।
বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত সংশ্লিষ্টদের পৃথক চিঠি পাঠানো হয়েছে। এর আগে শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়, সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসউদ। এমআর আসাদের রিপোর্ট। সাতক্ষীরা ৪ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নারী সংশ্লিষ্ট বিতর্কের জেরে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করেছে তার দল। এ বিষয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যে চিঠি দিয়েছে দলটি। গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকছে কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। কোন দল যদি তার কোন মেম্বারকে যদি উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যে দলের থেকে উনি নমিনেশন হলেন সেই দল যদি তাকে বহিষ্কার করে তাহলে দলের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। বলেন, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার ইখতিয়ার আইনে নেই। সংবিধান অনুযায়ী স্পিকারের সংসদ থেকে চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের কথাও জানান তিনি। কনস্টিটিউশনের 66 সাব ক্লজ সাব আর্টিকেল 4-এ বলা আছে যে কোনো ব্যক্তি 70 সংক্রান্ত আর্টিকেল 70 সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে অথবা কোনো অযোগ্যতা সংক্রান্ত কোনো যদি ডিসপিউট বা বিরোধ সৃষ্টি হয় তাহলে পার্লামেন্ট মিনস স্পিকার সেটা নির্বাচন কমিশনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবে। নির্বাচন কমিশন তখন শুনানি দিতে পারে, যথাযথ তদন্তপূর্বক সিদ্ধান্ত দিবে এবং এই সিদ্ধান্তটা আইন অনুযায়ী ফাইনাল হয়ে যাবে। এদিকে রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে ইসি নির্বাচনের ব্যবস্থা করবে বলে জানান কমিশনার মাসুদ। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে সেনা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তির দাবিতে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি দিয়েছে 11 দলীয় জোট ও শহীদ পরিবারের স্বজনরা। মুদাসির আলীর প্রতিবেদন। 24 জুলাই সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার তথ্য মেলায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ তোলা হয় মোজাফফরকে। মানবতাবিরোধী মিসকেসে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রসিকিউশনকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য সময় দেয়া হয়। এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিচারের মুখোমুখি করা হবে মোজাফফর হোসেনকে। আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি সেটা তখন বলা যাবে। আপাতত কোন কোন মানবতা বিরোধী অপরাধে তার সংশ্লিষ্টতা রয়েছে সেগুলো তুলে ধরেন আমিনুল ইসলাম। মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা, মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। চিফ প্রসিকিউটর জানান, 1/11 অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফরের সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তি সহ কয়েক দাবি নিয়ে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি দিয়েছে 11 দলীয় জোট সহ শহীদ পরিবারের স্বজনরা। এই মামলাটি আমরা একেবারেই শেষ পর্যায়ে এবং আমরা স্মারকলিপির বিষয়গুলোকে সাধুবাদ জানিয়ে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। আপনাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য, আমাদের সরকার বিরোধী দল, আমার মনে হয় আমরা একই উদ্দেশ্যে কাজ করছি। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভে পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটি তাদের সমর্থক, ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজনের আহ্বান জানিয়েছে। দিল্লিতে সিজেপির চলো সংসদ মার্চের সময় সংঘর্ষ এবং বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দলটির মতে এই ঘটনাগুলো রাজধানীর বাইরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার সংকল্পকে আরও দৃঢ় করেছে। এলএনজি সরবরাহে যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীতে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এর প্রভাবে ঢাকার রাস্তায় কমেছে গণপরিবহনের সংখ্যা। সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। স্টেশন এলাকার প্রধান সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এদিকে বাসাবাড়িতেও গ্যাস নেই বললেই চলে। ফলে সংকট দেখা দিয়েছে পুরো রাজধানী জুড়েই। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যে চাকা না ঘুরলে থেমে যায় মানুষের নিত্যদিনের চাওয়া পাওয়ার সমীকরণ, সে চাকাই থমকে গেছে গ্যাস সংকটে। গ্যাসের জন্য তাদের অপেক্ষার প্রহর যেন শেষই হয় না, তাই তো কণ্ঠে এমন ক্ষোভ। চাকা ঘুরতেছে না গ্যাসের জন্য, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে গ্যাস লইতে পারি না। 4 ঘন্টা সিরিয়ালে থাকলেও গ্যাস হয় কত 100-120। গ্যাস সংকটে জেরবার চালক আব্দুল সালাম। ভোর 4টায় এসেছেন, কিন্তু বেলা 12:30টায়ও পাননি কাঙ্ক্ষিত গ্যাস। এদিকে মালিকের তাড়া। উভয় সংকটে থাকা এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। 4:30 বাজে আইছি, বাসায় নামাজ পড়ে আইছি। আমরা কয়েকজন ওই যে হুজুর আইছি, হে টেকনিক্যাল দিয়ে আরম্ভ করছি। এই পর্যন্ত হেলতে রুটি কলা মলা আমি যাবি খাইতে খাইতে এই পর্যন্ত আইছি। 2-3 দিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনের চেনা দৃশ্য এটি। এর প্রভাবে একদিকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে আয়। আসলে এভাবে জনদুর্ভোগ কতদিন চলবে? আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই। আবার এই গ্যাসের লেগে রাস্তাঘাটে জাম লাগে, তারপরে রাস্তাঘাটে সার্জনে মনে করে রাখলে মামলা করে দেয়। এখন বাজে 12টা, আমি এখন গ্যাস পাওয়ার কোনো খবর নেই, কখন টিপ মারুম আর কখন বাসা যাবো। এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে হয় সিএনজি স্টেশনের কর্মচারীদেরও। যদি সমস্যা থাকে তারা ডিক্লেয়ার করুক যে এই সমস্যার জন্য হচ্ছে, আপনারা সাময়িক বন্ধ রাখেন, আমরা কিছুদিন ধরে ঠিক করবো, কিন্তু তারা তো কোনো কিছু আমাদের বলতে পারতেছে না। সিএনজি স্টেশনের পাশের রাস্তায় অপেক্ষারত গাড়ির চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীর সড়কগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। এর বিপরীতে অন্যান্য সড়কে গণপরিবহনের সংখ্যা কমে গেছে। এদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংকটের ঢেউ লেগেছে বাসাবাড়ির চুলাতেও। সংকট এতটাই প্রবল যে রান্নাই করতে পারছেন না অনেকে। রুটি কলা দিয়েই দিন পার করতে হচ্ছে অনেক পরিবারকে। 4-5 দিন খুবই ভোগান্তির মধ্যে আছি। এমনিতেও গ্যাস খুব কম থাকে, কিন্তু তারপরে এই 4-5 দিন প্রকট সমস্যা দেখা দিয়েছে। খাওয়া দাওয়া করতে পারতেছি না, আমাদের তো বাসায় ফ্যামিলি আছে, আমরা গরিব মানুষ কিভাবে এত কিছু করব? সকালে তো বসে আছি চুলার পারে, রাঁধতে পারি না, খাইতে পারি না, পোলাপান নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমাকে রাঁধতে পারতে। সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের গ্যাসটা যেন আমরা ঠিক মতো পাই। তবে ভাসমান এলএনজিতে যান্ত্রিক ত্রুটির কারণেই সাময়িক সংকট বলে জানিয়েছে জ্বালানি বিভাগ, যা 2 দিনের মধ্যেই কেটে যাবে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। প্রাকৃতিক গ্যাসের ঘাটতি ও সরবরাহের দীর্ঘমেয়াদী সংকট কাটাতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কাজ চলছে বলেও জানায় জ্বালানি বিভাগ। আপনারা জানেন যে এক্সপ্লোরেশন নিয়ে অনেকদিন কাজ হয়নি, সেটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে খুবই আমরা অ্যাগ্রেসিভলি চেষ্টা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আসামি আলী মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন রশিদ জানান, ব্যাংক ঋণ সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে 6 জুলাই তাকে কুপিয়ে জখম করা হয়, আর 7 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফুল। কুষ্টিয়ার খোকসা রেল স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রেল অবরোধ কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য আন্দোলনের 2 ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। পার্থ সারথী ঘোষের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। বিকেল 4টা, আকাশ জুড়ে ঝুম বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই কুষ্টিয়ার খোকসা রেল স্টেশনে জড়ো হয়েছেন হাজারো মানুষ। তাদের এক দাবি, বেনাপোল এক্সপ্রেসের যাত্রা বিরতি খোকসায় বহাল রাখতে হবে।
বুধবার রেল মন্ত্রণালয়ের অযৌক্তিক প্রজ্ঞাপন ঘিরে জটিলতা সৃষ্টি হয়। সেখানে বলা হয় দীর্ঘদিনের যাত্রাবিরতি খোকসা থেকে সরিয়ে কুমারখালীতে নেওয়া হবে, অথচ রেলওয়ের তথ্য অনুযায়ী বছরে প্রায় 1,70,00,000 টাকা আয় হয় খোকসা স্টেশন থেকে, যেখানে কুমারখালী স্টেশনের আয় মাত্র 70 লাখ টাকা। এই স্টেশনটা মাঝখানে হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ উপকৃত হয়। জনতার এই বাঁধ ভাঙা অবস্থাটা কতটা ধৈর্যের মধ্যে থাকতে পারে সেটা প্রমাণ করছে যে এই বৃষ্টি ভেজা মানুষের। খোকসাবাসীর উপর থেকে অধিকারটা ছিনিয়ে নেওয়া, তারা চাইলে পারতো যে অন্য আরেকটা ট্রেনের ব্যবস্থা করতে। বেশি রাজস্ব আনা একটি স্টেশন থেকে দ্রুতগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সরকারি রাজস্বের কথা চিন্তা করলে তো খোকসা এমনিতে প্রায়োরিটি পাবে। কোনো ট্রেন যেতে দেব না, ইভেন বেনাপোল না, যে কোনো ট্রেন আমরা খোকসা পার হতে দেব না। তিনি যে আশ্বাস দিচ্ছেন ওটা আমাদের মনোপুত হচ্ছে না, কারণ আমরা লিখিত চাই। কেন আমাদেরটা ছিল যে সেটাকে কেন উনি তাদের কুমারখালীতে নেওয়া হচ্ছে? আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সন্ধ্যায় রেল বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন আন্দোলনকারীদের জানান, আগামী রোববার প্রজ্ঞাপন জারি করে পুনরায় খোকসা স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি বহাল করা হবে। আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। তবে নির্ধারিত দিনে প্রজ্ঞাপন জারি না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। 2027 সালে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। অন্যদিকে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে নারী ক্রিকেটাররা। বৃহস্পতিবার 2027 সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 2027 সালের 28 মে থেকে 1 জুন অনুষ্ঠিত হবে একমাত্র এই টেস্ট। পাশাপাশি একই সময়ে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। ওই সফরে 3 ম্যাচের টি20 সিরিজ এবং 3টি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সহজীকরণ সহ নানা উদ্যোগ। গণভোট অকার্যকর হলে নির্বাচনও অবৈধ হবে বললেন জামায়াত আমির। সরকারের বিরুদ্ধে দেশকে সংঘাতে ঠেলার অভিযোগ গোলাম পরোয়ারের। গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি। এমপি পদ নিয়ে আইনি অনুযায়ী ব্যবস্থা জানালেন নির্বাচন কমিশনার। এবং শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভের ডাক সিজেপির। মোদির আশ্বাসের পরও ঘরে ফিরছে না আন্দোলনকারীরা। 7 রাজ্যে চরম উত্তেজনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।